প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে। এরই মধ্যে আপনারা সেটি জেনে গেছেন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে চীনের গ্রেট হলে সেই বৈঠকে ঢাকা এবং বেইজিং ১৩টি সমঝোতা স্মারক অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছে। এই সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি তাহলে কি এই ১৩টি সমঝোতা স্মারক? তাই যদি হয় তাহলে এই সমঝোতা স্মারকে কি থাকছে, ভেতরে কি আছে এবং সেখান থেকে বাংলাদেশ কতখানি উপকৃত হতে পারে, সেসব নিয়েই যমুনা এক্সপ্লেনার, সাথে আছি আমি মাহফুজ মিশু। দর্শক, চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে বৈঠকের আগে গতকালই আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে চীনের একটি বৈশ্বিক উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তার সঙ্গে আগে থেকে বাংলাদেশ যুক্ত রয়েছে এবং সেই প্রকল্পের আওতায় কিন্তু বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড, উন্নয়ন প্রকল্প বাংলাদেশে এর মধ্যে বাস্তবায়িত হয়েছে। শি জিনপিং এখন নতুন 4টি বৈশ্বিক উদ্যোগ নিয়ে এগোচ্ছেন। তার একটি হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, অপরটি হচ্ছে গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, যেটি মূলত নিরাপত্তা, সামরিক বাহিনী, অন্যান্য বিষয় নিয়ে। আরেকটি হচ্ছে গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ, সভ্যতা বিষয়কে, আরেকটি হচ্ছে গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ, অর্থাৎ সেটি সুশাসন নিয়ে। এর মধ্যে এই 4টি উদ্যোগকে বাংলাদেশ আগে স্বাগত জানিয়েছিল। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার চীনের যে কাউন্টার পার্ট অর্থাৎ চীনা প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে আনুষ্ঠানিকভাবে সেটিতে যুক্ত হওয়ার জন্য সমঝোতা স্মারক সই করেছে। তার মানে হচ্ছে চীনা প্রেসিডেন্টের আরেকটি বৈশ্বিক অর্থনৈতিক উদ্যোগের সঙ্গে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো এবং এর আওতায় স্বাস্থ্য বলেন, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন সহ যার ভিতরে উন্নয়ন এবং উন্নয়নের যে নতুন ধারণা, সামষ্টিক উন্নয়ন, টেকসই উন্নয়ন, তার সব প্রকল্পকেই সম্ভবত ফেলে দেওয়া সম্ভব, অর্থাৎ সেগুলো চীন বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের আওতায়। একই সাথে আমরা যদি একটু খেয়াল করি তাতে আমরা দেখছি যে আমাদের শিক্ষা কাঠামোতে, বিশেষ করে স্কুল শিক্ষা কাঠামোতে চীনের যে ভাষা ম্যান্ডারিন, সেই ভাষাটি যুক্ত করার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তার মানে বাংলাদেশের স্কুল শিক্ষার্থীরা এই সমঝোতা স্মারক অনুযায়ী আগামীতে পাঠ্যপুস্তকে চীনা ভাষা সংযোজিত হচ্ছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি এবং আরবি এই 3টি ভাষা আমাদের স্কুল শিক্ষাক্রমে আগে থেকেই ছিল, তার সঙ্গে আরেকটি ভাষা যুক্ত হওয়ার কথা এই সমঝোতা স্মারক অনুযায়ী। আমরা আরেকটা বিষয় খেয়াল করছি যে বাংলাদেশের যে জাতীয় ফল, যেটি বিপুল পরিমাণে উৎপাদিত হয়, কাঁঠাল, সেই কাঁঠাল রপ্তানির জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে, অর্থাৎ বাংলাদেশ তার এই জাতীয় ফলটি চীনের যে বৃহৎ বাজার সেখানে রপ্তানি করবে। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে চীন থেকে আমরা মূলত আমদানি করি এবং দুদেশের রপ্তানি এবং আমদানির ফারাকটা অনেক বেশি। ফলে চীনে বাংলাদেশ কি কি ধরনের পণ্য পাঠাতে পারে সেই জায়গায় এটিকে সরকার আপাতত একটি প্রাথমিক পণ্য হিসাবে হয়তো অগ্রাধিকার দিয়েছে এবং সেই বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশে কারিগরি শিক্ষা, ভোকেশনাল শিক্ষা, সে ধরনের ট্রেনিং, সেটি নিয়েও এক ধরনের সমঝোতা স্মারক সই হয়েছে। ফলে সেই খাতেও বেশ কিছু কোলাবোরেশন, প্রযুক্তি বিনিময়, শিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদি বাড়বে। প্রধানমন্ত্রীর এই সফরে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি তিনিও ছিলেন এবং রাষ্ট্রীয় যে চীনের যে রাষ্ট্রীয় গণমাধ্যম, তার সঙ্গে বাংলাদেশের যে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো রয়েছে, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা, তাদের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ফলে এর মধ্য দিয়ে দুই দেশ তথ্য বিনিময় এবং এই সমস্ত সংস্থাগুলো পরস্পরকে তথ্য আদান প্রদান করার সুযোগটা তৈরি হবে। এর পাশাপাশি যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমরা যেটাকে বলি যে আপনার সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি বা প্রফেশনাল ডিপ্লোমেসির বাইরে যেটা থিঙ্ক ট্যাঙ্ক ডিপ্লোমেসি, সেটি দুই দেশের ভিতরে কীভাবে বাড়ানো যায় সেটি নিয়েও সমঝোতা স্মারক সই হয়েছে। অর্থাৎ ধরেন বাংলাদেশের যারা বিভিন্ন কূটনীতি বলেন, অর্থনীতি নিয়ে গবেষণা করে কাজ করে, সেটি আপনি সেন্টার ফর পলিসি ডায়ালগ বলেন কিংবা সানেম বলেন বা এই ধরনের যে কোনো প্রতিষ্ঠান বা সরকারের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বলেন, তাদের সঙ্গে চীনের এ ধরনের প্রতিষ্ঠান এবং চীনের এ ধরনের প্রতিষ্ঠান বেশিরভাগই তাদের রাষ্ট্রীয় কাঠামোর কারণেই সরকারি সহায়তাপ্রাপ্ত এবং সরকার অনুমোদিত, তাদের সঙ্গে তাদের কোলাবোরেশনে কাজ করার, গবেষণা করার, তথ্য বিনিময়ের সেই সুযোগটিও তৈরি হয়েছে। চীনের সঙ্গে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত যেটি ছিল সেটি হচ্ছে বিনিয়োগ, অর্থাৎ বাংলাদেশে
এই বিএনপি সরকার ঠিক যে মুহূর্তে দায়িত্ব নিয়েছে তার আগে অন্তর্বর্তী সরকারের 18 মাস এবং তারও আগে ক্ষমতাসীন যে আওয়ামী লীগ ছিল তাদের দীর্ঘ শাসনামল সব মিলে একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে। সেই সময়ে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা বাংলাদেশের জন্য সম্ভবত প্রধানতম চ্যালেঞ্জ ছিল। আমরা একটু বুঝতে চাই সেই নতুন বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত এই সফরে বাংলাদেশ কি পেল। বিদ্যমান অর্থনীতিতে চীন সফর থেকে বাংলাদেশ সুনির্দিষ্টভাবে কতখানি বিনিয়োগ পেল সেটি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হয় তাহলে সেই প্রশ্নের উত্তর সম্ভবত এখন আমরা জানি না, কিন্তু যেটি আমরা জানি সেটি হচ্ছে বাংলাদেশ তার প্রথম বিনিয়োগ অফিস চীনে স্থাপন করতে যাচ্ছে এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার প্রথম বৈদেশিক অফিস চালু হচ্ছে চীনে। ফলে সেখান থেকে একটা আশা করা যাচ্ছে যে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক যে আলাপ সে আলাপে সবচেয়ে গুরুত্ব পেয়েছে ইনভেস্টমেন্ট কোঅপারেশন অর্থাৎ বিনিয়োগ সহযোগিতা, এবং এর পাশাপাশি এই বিনিয়োগ এবং এই সহযোগিতা কিংবা যে সমস্ত প্রকল্পগুলো হবে সেগুলো যেন গ্রিন ডেভেলপমেন্ট অর্থাৎ সবুজ অর্থাৎ পরিবেশ বান্ধব হয় সেটি নিশ্চিত করার ব্যাপারে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের একটা বড় প্রায়োরিটির জায়গা ছিল যে নগদ অথবা লোনের টাকা প্রাপ্তি অথবা প্রকল্প সহায়তা প্রাপ্তি। চীন কোনো দেশকে বাজেট সহায়তা দেয় না, আমরা আগে থেকে জানি। ফলে সেই জায়গায় আমরা কতখানি পেলাম এবং বিদ্যমান যে সমস্ত লোন চীনের কাছ থেকে করা আছে বাংলাদেশের কনসেনশনাল লোন সেগুলোর সুদের হার কমানো যায় কিনা এবং সেগুলো পরিশোধের সময়সীমা অর্থাৎ গ্রেস পিরিয়ড বাড়ানো যায় কিনা সেই অনুরোধও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যৌথ ঘোষণা এখনো পাইনি, ফলে সেটি আসলে সেই বিষয়ে চীনের চূড়ান্ত মনোভাব কি অথবা সেটি নিয়ে কর্মকর্তারা নিশ্চিতভাবে আরও কাজ করবেন, হয়তো সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন, তারপরে হয়তো জানা যাবে। কিন্তু যেটি বলা হয়ে থাকে যে একদম নগদ প্রাপ্তি কি বা যে ধরনের বিশ্লেষণ অনেকেই করে থাকেন চীন সফরে আমরা কি পেলাম কি পেলাম না, সেখান থেকে সম্ভবত সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গাটি ছিল যে ঠিক কি পরিমাণ বিনিয়োগ আসতে পারে এই সফর থেকে, কারণ ব্যবসায়ীদের সাথে চীনের শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে প্রধানমন্ত্রী নিজে বৈঠক করেছেন, তারা কি অঙ্গীকার করেছেন। কারণ বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা যদি বলা যেত যে চীন থেকে 20 বিলিয়ন বা 10 বিলিয়ন ডলারের বিনিয়োগ আসছে, তাহলে সেটি অর্থনীতিতে এবং বৈশ্বিক কূটনীতিতে এক ধরনের কনফিডেন্স বা আস্থার পরিবেশ ফেরাতো। নানা কারণে সে আস্থার পরিবেশ যে নাই সেটি স্বীকার করে নেওয়া ভালো। পাশাপাশি আপনাদের নিশ্চিতভাবেই মনে আছে 2016 সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে ঢাকা সফর করেছিলেন তখন 27 বিলিয়ন ডলারের সহায়তা বা বিনিয়োগের একটা চুক্তি সই হয়েছিল। 10 বছর পরে এসে দেখা যাচ্ছে 7 বিলিয়ন ডলারের কিছু বেশি প্রকল্প সই হয়েছে বা বাস্তবায়ন হয়েছে। তার মানে 27 থেকে প্রাপ্তি হচ্ছে 7 বিলিয়ন প্লাস। তার মানে এখনো বাকিটা আসে নাই, কিন্তু তারপরেও সেটি অন্য বিনিয়োগকারীদেরকে বিশেষ করে বিদেশি বিনিয়োগকারী যারা তাদেরকে একটি আস্থা দিয়েছিল। ফলে সে ধরনের কোনো ঘোষণা এখন পর্যন্ত আসে নাই, কিন্তু যেহেতু আগামীকাল অর্থাৎ শুক্রবার 26 জুন চীনের যিনি প্রধান মানুষ অর্থাৎ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক হবে, সেই বৈঠক থেকে এই ধরনের কোনো ঘোষণা আসতে পারে কিনা তার জন্য হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সামনে এখন যে অর্থনীতি তাতে নগদ অর্থ বা ঋণ সহায়তা প্রাপ্তির খুব বেশি উৎস আসলে নেই। একদিকে IMF বিশ্ব ব্যাংক সেগুলো নেওয়া, কিন্তু সেগুলোর সঙ্গে নানান ধরনের শর্ত জড়িত থাকে, বিশেষ করে জ্বালানি সার সহ নিত্যপণ্যে সেসব জায়গায় ভর্তুকি দেওয়া যাবে কি যাবে না সেরকম অনেক শর্ত থাকে এবং তাদের IMF বিশ্ব ব্যাংকের শর্ত পরিষ্কার দেওয়া যাবে না। ফলে বিদ্যুতের দাম বাড়াতে হয় সরকারকে, গ্যাসের দাম বাড়াতে হয়। সম্প্রতি অর্থমন্ত্রী মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনীতি শুধু IMF বিশ্ব ব্যাংকের উপর নির্ভর করে চলবে না। সেখান থেকে একটা ইঙ্গিত মিলে যে হয়তো চীনের কাছ থেকে এ ধরনের লোন বা অর্থ সহায়তা প্রাপ্তির একটা বড় সুযোগ তৈরি হতে পারে, কিন্তু সেটির যেহেতু এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি, কাজেই সেটি নিয়ে এখনই কোনো সুস্পষ্ট সমীকরণে আসা হয়তো সম্ভব না। সব মিলিয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কি আলোচনা হয়,
কি বার্তা শি জিনপিং দেন, তারেক রহমান তাকে কি বার্তা দেন, এবং বিশেষ করে তিস্তা নিয়ে যে আলোচনা হয়েছে, নদী নিয়ে যে আলোচনা হয়েছে, চীনের পানি সম্পদ মন্ত্রী আলাদাভাবে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সেখানে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী ছিল, সেখানে নদী ব্যবস্থাপনা, তিস্তা সহ সামগ্রিক পানি ব্যবস্থাপনা, সেই সব জায়গার যে রাজনৈতিক আলাপ, সেটিকে প্র্যাকটিক্যালি কতখানি দুদেশ এগিয়ে নিতে পারে অথবা এগিয়ে নিতে চায়, বা কী ধরনের মেকানিজম তারা তৈরি করছে, তার দিকে কিন্তু সবারই নজর থাকছে, এবং সেই নজর আমরাও রাখতে চাই। থাকুন যমুনা টেলিভিশনের সঙ্গে।